মহারাজা তামিল ভাষায় নির্মিত এই সিনেমাটি যেভাবে পুরো সিনেমা ইন্ডাস্ট্রিকে কাঁপিয়ে দিয়েছে তা আসলেও দেখার মতো ছিল। একটা সিম্পলি ময়লার ডাস্টবিন চুরি যাবার কেস যে শেষে গিয়ে দর্শকের ভেতরের সব অনুভূতি উথাল পাথাল করে দেবে সেটার পূর্বাভাস আগে থেকে কিছুই টের পাওয়া যায় না। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক বিজয় সেতুপতি অভিনীত মহারাজা সিনেমার কাহিনীর এক্সপ্লেনেশন ভিডিও। কেকে নগরের এক সেলুনে কাজ করত মহারাজা নামের একজন নরসুন্দর অর্থাৎ নাপিত। সিনেমার শুরুতে আমরা তাকে সেলুনের মালিকের কাছে একদিন ছুটি চাইতে দেখি, তবে মালিক ছুটি না দিয়ে বরং মহারাজার উপর বাড়তি কাজের প্রেশার চাপিয়ে দেয়। আসলে সেদিন মহারাজার নিজের স্ত্রী সন্তানকে নিয়ে এক জায়গায় বেড়াতে যাবার কথা ছিল। কাজ শেষে ছুটি পায় সে, অতঃপর নিজের স্ত্রী এবং কন্যাকে নিয়ে একটা বাসায় বেড়াতে যায়। ঠিক সেই বাড়ির বিপরীতেই ছিল একটা খেলনার দোকান। সেখান থেকে সে মেয়ের জন্য বিভিন্ন খেলনা নিয়ে দেখাচ্ছিল, আর তার স্ত্রী দূর থেকে ইশারায় বলে দিচ্ছিল কোন খেলনাটা নিতে হবে। তবে বিল পে করার সময় ঘটে যায় একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই বাসাটা ছিল একটা 3 রাস্তার মোড়ে। হঠাৎ সেখান দিয়ে যেতে থাকা একটা ট্রাক সবেগে এসে আছড়ে পড়ে সেই বাসাটির ভেতরে। ফলে নিমিষেই ইট পাথর ভেঙে চাপা পড়ে ঘরের ভেতরে থাকা সবাই। তবে সেই দুর্ঘটনায় মহারাজার স্ত্রী মারা গেলেও বেঁচে যায় তার কন্যা, কারণ দুর্ঘটনার সময় উপর থেকে একটা স্টিলের ময়লার ডাস্টবিন এসে পড়ে সেই শিশুর উপর। ফলে ইট পাথরের আঘাত থেকে সে বেঁচে যায়। মহারাজার সেদিন থেকে তার মেয়ে জ্যোতিকে নিয়ে নতুন করে জীবন শুরু করে। তাদের বাসায় তারা 3 জন থাকত, বাবা, মেয়ে এবং লক্ষ্মী। লক্ষ্মী কিন্তু আর কেউ না, সেই ময়লার ডাস্টবিনটা। কারণ মহারাজার ধারণা সেই ডাস্টবিনটা যতদিন তাদের বাসায় থাকবে তার মেয়ের কোনো ক্ষতি হবে না। এমনকি প্রতি শুক্রবারে তারা ময়লার ডাস্টবিনটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজো করত। অর্থাৎ লক্ষ্মী নামের ময়লার ঝুড়িটা ছিল তাদের কাছে ফ্যামিলি মেম্বারের মতো। ধীরে ধীরে জ্যোতি বড় হয়ে যায়। স্কুলে তার পড়াশোনা করতে ভালো না লাগলেও স্পোর্টসের দিকে ছিল প্রচণ্ড ঝোঁক। বিশেষ করে দৌড় প্রতিযোগিতায় সে ছিল চ্যাম্পিয়ন। পড়াশোনায় ভালো না হওয়ায় অন্য শিক্ষকরা তাকে তেমন পছন্দ না করলেও তাদের স্কুলের পিটি টিচার মিস আসিফা খুবই পছন্দ করতেন তাকে। তিনি শুধু স্পোর্টসই নয়, অন্য সব বিষয়েও জ্যোতিকে গাইড করতেন। জ্যোতির কাছে তার বাবাই ছিল সব। মহারাজা প্রতিদিন সকালে উঠে নিজের মেয়ের জন্য রান্না করতেন। এরপর খাওয়া দাওয়া করে তার মেয়ে স্কুলে চলে যেত, আর মহারাজা যেত সেলুনে। মহারাজা সময়ের পরিক্রমায় নিজেই সেলুনের মালিক হয়ে গেলেও এখনও একজন সাধারণ কর্মচারীর মতোই পরিশ্রম করে যান। তার পুরো পৃথিবীই ছিল তার মেয়ে জ্যোতিকে নিয়ে। কাজের ফাঁকে মহারাজা তার মেয়েকে নিয়ে প্রতি সপ্তাহে কোথাও ঘুরতে যেতেন। এছাড়া বাসা, সেলুন, বাসা, এটাই ছিল তার প্রত্যহিক রুটিন। অন্য সব ব্যাপারে ভীষণ নিরীহ হলেও নিজের মেয়ের যে কোনো ব্যাপারে মহারাজা ছিলেন ভয়ঙ্কর সিরিয়াস। একবার জ্যোতির স্কুলের চেয়ারম্যান ব্যাগে মদের বোতল রাখার দায়ে জ্যোতিকে ডেকে ভীষণ বকাঝকা করতে থাকে। কিন্তু পরে দেখা যায় আসলে ক্লাসের অন্য একটি দুষ্টু ছেলে নিজে বাঁচার জন্য জ্যোতির ব্যাগের মধ্যে মদের বোতলটি ঢুকিয়ে রেখেছিল। চেয়ারম্যান পরবর্তীতে ছেলেটিকে শাস্তি দিলেও সবার সামনে ভুল প্রমাণিত হবার রাগে জ্যোতির সাথেও খারাপ ব্যবহার করেন। কিন্তু এ ব্যাপারটা পছন্দ হয় না মহারাজার। যেহেতু জ্যোতিকে মিথ্যা অভিযোগে সকাল থেকে বকাঝকা করা হয়েছে, তাই মহারাজার দাবি চেয়ারম্যানকে তার মেয়ের কাছে মাফ চাইতে হবে। চেয়ারম্যান তো আর মাফ চাওয়ার লোক নন। তিনি স্কুলের গার্ডদের দিয়ে মহারাজাকে রুম থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু নিজের মেয়ের প্রসঙ্গ আসলেই মহারাজার মনের ভেতরে কেমন যেন একটা অসুরের শক্তি ভর করে। স্কুলের সবগুলো গার্ড মিলেও মহারাজাকে টেনে বের করতে পারছিল না। উল্টো মহারাজা শক্ত হাতে ধরে রাখার জন্য দেয়ালের একটা লোহার রড পর্যন্ত বাঁকা হয়ে যাচ্ছিল। এই অবস্থায় বিপত্তি বুঝতে পেরে চেয়ারম্যান নিজের ভুল স্বীকার করে জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয়। তো বুঝতেই পারছেন নিজের মেয়ের এতটুকু কষ্টের ব্যাপারেও মহারাজা কতটা সিরিয়াস ছিল। আগেই বলেছি পড়াশোনার ব্যাপারে জ্যোতির কোনো আগ্রহ না থাকলেও স্পোর্টসের দিক দিয়ে সে ছিল সবার সেরা। স্কুল থেকে সিলেক্টেড হয়ে জাতীয় পর্যায়ে অ্যাথলেটিক্স ক্যাম্পে যাবার সুযোগ পায় জ্যোতি। সপ্তাহব্যাপী চলা সেই ক্যাম্পে অংশ নেয়ার জন্য জ্যোতিকে বাসে তুলে দেয় মহারাজা। যাবার আগে অবশ্য জ্যোতি ভালো করে বলে যায় লক্ষ্মীর ভালোভাবে যত্ন নিতে। এরপর একাই কাটছিল মহারাজার দিন। এক রাতে কাজ শেষে সেলুন বন্ধ করে বের হয় সে। বাসায় ফিরে দেখে দরজা কিছুটা খোলা।
এরপর তার ঘরে কি হয়েছিল সেটা আমাদের এখনই দেখানো হয় না, তবে আমরা দেখতে পাই তার ঘরে একটা সাপ ঢুকেছে আর ঘরের ভেতরে সব কিছু কেমন যেন লণ্ডভণ্ড হয়ে আছে। সেই সাপটা বের হয়ে যাবার সময় জ্ঞান ফিরে আসে মহারাজার। এই পর্যায়ে আমরা চলে আসি একটা গাড়ি ঠিক করার গ্যারেজে। সেখানে শহরের একজন ক্ষমতাশালী লোক, যে ছিল সেই শহরের কাউন্সিলর, হঠাৎ করে এসে গ্যারেজের ম্যানেজারকে মারধর করতে থাকে। তার অভিযোগ হলো নিজের শখের সাদা গাড়িটাকে সে সার্ভিসিং করতে দিয়েছিল এই গ্যারেজে। সেই গাড়ির ভেতরে বিখ্যাত নায়ক কুণালের নিজের হাতে দেয়া সানগ্লাসটা রেখেছিলেন তিনি, কিন্তু এখন আর সেটা সেখানে নেই। এছাড়াও গাড়িটা যেদিন ডেলিভারি দেওয়ার কথা ছিল তার পরদিন ডেলিভারি করা হয়েছে, অর্থাৎ যে ডেলিভারি দিতে বেরিয়েছিল সে একদিন গাড়িটা নিয়ে ঘুরে বেরিয়েছে শহর জুড়ে। সে সময় ম্যানেজার গাড়িটা যেই মেকানিক ঠিক করেছিল তাকে দেখিয়ে দেয়। সেই লোকটার নাম ছিল ধানা। এমনিতে সে একজন ক্রিমিনাল এবং মাত্র কয়েকদিন আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে, ফলে তার উপরে চুরির সন্দেহ যাওয়াটাই স্বাভাবিক। লোকটি ধানাকেও মারধর করে এবং 2 দিনের মধ্যে তার সানগ্লাস ফিরিয়ে দেওয়ার আলটিমেটাম দিয়ে বের হয়ে যায়। ধানা সেদিন রাতেই সেই সানগ্লাস নিয়ে দেখা করে কাউন্সিলর লোকটির সাথে, তবে সানগ্লাসটি ফেরত দেওয়ার পরিবর্তে সে ভেঙে ফেলে আর সেই সাথে কাউন্সিলরকে বেদম মার মেরে সকালের অপমানের প্রতিশোধ নেয়। আমরা বুঝতে পারি এই ধানা কিন্তু কোনো সাধারণ লোক নয়। যাই হোক, ফিরে আসি আবার মহারাজার কাছে। মহারাজা সকালে থানায় এসে অভিযোগ করে সেদিন থানায় একজন চোর ধরা পড়েছিল যার নাম ছিল পুলিশ, অর্থাৎ পুলিশ নামধারী চোর। তাকে পেটানো শেষ করে মহারাজার কেস লিখতে বসে থানার এসআই। মহারাজা পুরো ঘটনাটা বলার আগে 1 বোতল পানি খেয়ে নেয়, তারপর শুরু থেকে সব বলা শুরু করে। সেলুন থেকে বাসায় ফিরে আসার পর সে ঘরে ঢোকে। তারপর কাপড় চেঞ্জ করার পর হঠাৎ লক্ষ্য করে তার ঘরে আগে থেকেই 3 জন মুখোশ পরা লোক ঢুকে বসেছিল। এদের মধ্যে একজন পেছন থেকে তার মুখ চেপে ধরে আর একজন মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়। তারপর 3 জন মিলে একসাথে তাকে বেদম মারধর করে আর যাবার সময় তারা তার লাক্ষ্মীকে অর্থাৎ স্টিলের ময়লার ডাস্টবিনটাকে তুলে নিয়ে চলে যায়। পুলিশ অফিসার শুরুতে ভেবেছিল লাক্ষ্মী হয়তো কোনো সোনা গয়না অথবা তার স্ত্রী কন্যা, নিদেন পক্ষে পোষা কোনো প্রাণী হবে। যখন তারা জানতে পারে এটা সাধারণ একটা ময়লার ডাস্টবিন, তখন তারা বেশ রেগে যায় এবং এত সামান্য চুরির ঘটনায় থানায় আসার কারণে মহারাজকে গালমন্দ করা শুরু করে। মহারাজ তখন তাকে জানায় এফআইআর না করলে সে এসআই সাহেবের উপরের অফিসারের কাছে অভিযোগ করবে। তখন এসআই বেশ রেগে গিয়ে মহারাজকে থানা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু আমরা আগেই সেই স্কুলের চেয়ারম্যানের রুমের ঘটনায় দেখেছি মহারাজার হাতের শক্তি কেমন। এখানে মহারাজা থানার রেকর্ড রাখার তাকে হাত দিয়ে ধরে থাকে যখন অন্য সবাই মিলে তাকে বের করে দেওয়ার চেষ্টা করছিল। কিছুক্ষণ টানাটানির পর পুরাতন ভবন এত চাপ নিতে পারে না, ফলে থানার সব তাকগুলো পুরাতন রেকর্ডপত্র সহ ভেঙে পড়ে আর সেখান থেকে বেরিয়ে আসে একটা সাপ। সাপ দেখে সবাই ভয়ে বাইরে চলে গেলেও মহারাজা এক হাতে সাপটিকে ধরে বাইরে নিয়ে এসে ফেলে দেয়। এই থানার হেড ছিল ইন্সপেক্টর ভারাধারান, তবে তিনি বিশেষ সুবিধার লোক ছিলেন না। আমরা দেখতে পাই তাকে একটা স্বর্ণের গহনা চুরির কেসের তদন্ত করতে। এক ঘুষখোর সরকারি কর্মকর্তার বিলাসবহুল বাড়ির আলমারি থেকে চুরি হয়েছিল সেই গহনাটা, তবে অলংকার সমেত চোর ধরা পড়লেও পরে দেখা যায় গহনাগুলো নকল। আসলে এই ঘটনা পুরোটাই সাজানো। চোর ধরার পর ইন্সপেক্টর নিজেই কারিগর দিয়ে সেই স্বর্ণের গহনাগুলোর নকল বানিয়ে নেয়, তারপর গহনা উদ্ধারের মিথ্যে নাটক সাজায়। এই অবস্থায় বাড়ির মালিক যখন বুঝে যায় গহনাগুলো আসল সোনা নয়, তখন চোরকে মারধর করে এবং গহনার মালিককে উল্টো ফাপড় দেয় যে আপনি কত টাকা বেতন পান যে এত বিলাসবহুল বাড়ি বানান বা ভারী ভারী গহনা কেনেন। এসব কথা শুনে গহনার মালিক তখন পুরো ব্যাপারটি চেপে যায় আর ইন্সপেক্টর আসল গহনা নিয়েই বের হয়ে আসে। গহনা বিক্রির টাকার একটা অংশ চোরের স্ত্রীকে দিয়ে চোরকে নিয়ে থানায় চলে আসে ইন্সপেক্টর সাহেব। থানায় এসে তো ইন্সপেক্টরের চক্ষু চড়ক গাছ। মনে হচ্ছে থানায় যেন ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে গেছে। সব কিছু জানার পর তিনি মহারাজার এফআইআর লিখতে বসেন। আগের বারের মতো মহারাজা আবারও প্রথম থেকে তার ডাস্টবিন চুরি হবার গল্প বলতে থাকে। সব কিছু শুনে ইন্সপেক্টর মহারাজকে 500 রুপির একটা নোট দিয়ে নতুন একটা ডাস্টবিন কিনে নিতে বলেন। কিন্তু মহারাজার একই কথা, তার সেই পুরনো ডাস্টবিনটাই লাগবে, কারণ এই ডাস্টবিনটা ছোটবেলায় তার মেয়ের জীবন বাঁচিয়েছিল। তার মেয়ে স্পোর্টসের ক্যাম্প থেকে এসে যদি দেখে লাক্ষ্মী নেই তাহলে খুবই কষ্ট পাবে। ইন্সপেক্টর তখন বলে, ঠিক আছে, তাহলে সেদিন যে 3 জন এসেছিল তোমার বাসায় তাদের ব্যাপারে কিছু বলো যাতে আমরা তাদের শনাক্ত করতে পারি।
শুরুতে কিছু বলতে না পারলেও পরে মহারাজা বলে হামলাকারীদের মধ্যে একজনের পিঠে কানের মতো একটা মাংসপিণ্ড আছে। তার এই কথা শুনে থানায় আটকে রাখা সেই পুলিশ নামের চোরটা বলে ওঠে, পিঠের কান দিয়ে কি সে শুনতে পায়? তখন ইন্সপেক্টর রেগে তাকে আরেক দফা উত্তম মধ্যম দেয়। সে সময় আমরা হঠাৎ লক্ষ্য করি মহারাজা ভিড়ের মধ্যে সব পুলিশের পিঠে হাত দিয়ে হাতড়ে বোঝার চেষ্টা করছে কারো পিঠে কানের মতো মাংস আছে কিনা। তাহলে কি মহারাজার সন্দেহ এই থানারই কেউ রাতে তার বাসায় চুরি করতে এসেছিল? এ সময় মহারাজা তার কেসটার এফআইআর না নিলে সিবিআই এর হাতে কেসটা তুলে দেওয়ার অনুরোধ করে। এই সামান্য একটা কেসের জন্য সিবিআই তদন্ত চাওয়ায় মহারাজকে অন্য সব পুলিশ ধরে উঁচু করে বাইরে ফেলে দিয়ে আসে। এবার আর তাকে কোনো কিছু ধরার সুযোগ দেয় না তারা। তবে মহারাজ খুব দ্রুতই আবার ফিরে আসে। সে 40,000 রুপি নিয়ে আসে ঘুষ হিসাবে, আর বলে তার লাক্ষ্মীকে খুঁজে দিতে পারলে সে পুলিশকে 5 লাখ রুপি দেবে। সবার সামনে ঘুষ অফার করায় শুরুতে মহারাজকে চর মেরে বসেন ইন্সপেক্টর। পরে অবশ্য তার লোক দিয়ে আড়ালে যেয়ে ঘুষের টাকা নেন তিনি। এবার কেস তদন্ত করার জন্য তারা মহারাজার বাড়িতে যায়। মহারাজার বাড়িটা ছিল একটু আইসোলেটেড। আশেপাশের কোনো বাসা থেকে তার বাড়ি থেকে কোনো শব্দ শোনা যেত না। পুলিশ তার সেলুনেও খোঁজ নেয়। তার বাসা থেকে ব্যাংক স্টেটমেন্ট দেখে ইন্সপেক্টর জানতে পারে তার অ্যাকাউন্টে 15 লক্ষ রুপি জমা আছে। পুলিশের সবাই মনে করে নিশ্চয়ই ওই ডাস্টবিনের মধ্যে মূল্যবান কোনো কিছু লুকানো ছিল। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় মহারাজার কাছে এই কেস সলভ করার জন্য আরও টাকা চাইবে। এদিকে মহারাজা তখন মোবাইল ফোনে তার মেয়ের স্পোর্টস ক্যাম্প থেকে পাঠানো ভিডিও দেখছিল। ইন্সপেক্টর মহারাজার কাছে ইনিয়ে বিনিয়ে ডাস্টবিনের ভেতরে ইল্লিগ্যাল কিছু লুকানো ছিল কিনা সেটা জানতে চায়। মহারাজা এত ভনিতা না করে সরাসরি বলে দেয়, স্যার, আমি আপনাদেরকে আরও 2 লাখ রুপি অর্থাৎ মোট 7 লাখ রুপি দেব, তবুও আমার লাক্ষ্মীকে খুঁজে বের করে দেন। পুলিশ ডাস্টবিনকে খুঁজতে থাকে, আর সেই সুযোগে থানার সবাই নিজেদের সব কাজ মহারাজাকে দিয়ে করিয়ে নিতে থাকে। এক ভালো পুলিশ অফিসার মহারাজাকে বলেছিল, ভাই, অযথা সময় নষ্ট করো না। তুমি কি দেখতে পাচ্ছ না তোমাকে এরা শুধু ব্যবহারই করে যাচ্ছে? তারা ডাস্টবিন খোঁজার কোনো চেষ্টাই করছে না। তবে মহারাজার তাতে কোনো ভ্রুক্ষেপই নেই। থানায় সবার অপমান মাথায় নিয়ে সবাইকে প্রতিবেলা বিরিয়ানি এনে খাওয়ানো, সিগারেট কিনে দেয়া, গাড়ি ধুয়ে দেয়া, এই সমস্ত কাজ সে করে যাচ্ছে নির্লিপ্তভাবে। 400 টাকা ডাস্টবিনের জন্য এভাবে লাখ লাখ টাকা খরচ করে ফেলছে সে। আসলেও ভয়ঙ্কর ব্যাপার। এদিকে তার মেয়ের স্পোর্টস ক্যাম্পও ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। মহারাজকে আমরা দেখতে পাই বারবার নিজের মেয়ের ক্যাম্প থেকে পাঠানো ভিডিওগুলো দেখছে। এদিকে পুলিশ লাক্ষ্মীকে খোঁজার বদলে হাড়ি পাতিলের দোকানে যেয়ে একই রকম দেখতে ময়লার ডাস্টবিন কেনার চেষ্টা করতে থাকে। সে সময় এসআই সাহেবের সাথে দেখা হয়ে যায় পুলিশের এক ইনফর্মার নাল্লা সিভামের সাথে। লাক্ষ্মীর ছবি দেখে সে বুদ্ধি দেয় এরকম ডাস্টবিন নতুন দোকানে কিনতে পাওয়া যাবে না, এই পুরাতন ডাস্টবিনটা বানিয়ে নিতে হবে। এদিকে সেই সময় থানায় আসে প্রভু নামের সেই গ্যারেজের ম্যানেজার। আমরা সেই সানগ্লাস চুরির ঘটনায় গ্যারেজের যে মেকানিক্স ধানাকে দেখেছিলাম বারে যে কাউন্সিলরের সাথে মারামারি করতে, সেই ধানা এর মিসিং রিপোর্ট লিখতে এসেছে গ্যারেজের ম্যানেজার। অর্থাৎ ধানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সময় আমরা ধানার ছবি দেখে মহারাজকে একটু ঘাবড়ে যেতে দেখি। আসলে অপরাধীরা সবসময়ই কোনো না কোনো ক্লু পেছনে ফেলে যায়। মহারাজা যেদিন বাসায় অজ্ঞান হয়ে পড়েছিল, জ্ঞান ফেরার পর সে হঠাৎ একটা গাড়ির টোলের রিসিট দেখতে পায়। আসলে ডাকাতেরা সেই গ্যারেজের গাড়িটা ব্যবহার করেই তার বাসায় এসেছিল। সেই রিসিটে লেখা গাড়ির ইনফরমেশন নিয়ে সেদিন রাতে ধানা আসার আগেই বাড়ি গিয়ে কাউন্সিলরের সাথে দেখা করেছিল তার গাড়িটা গত রাতে কে ব্যবহার করেছে সেটা জানার জন্য। ঠিক সে সময়ই ধানা সেই বারে এসেছিল এবং কাউন্সিলরকে পিটিয়ে গিয়েছিল, যেটা আমরা আগে দেখেছি। তবে সব কিছু দেখে মহারাজা বুঝতে পারে গত রাতে যেই 3 জন তার বাসায় ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে এই ধানা লোকটাও ছিল। এই ধানা লোকটা কাউন্সিলরের গাড়ি ব্যবহার করে তার বাড়িতে চুরি করতে এসেছিল গতকাল রাতে। তাই মারামারি শেষে ধানা এর পিছু নেয় মহারাজা। ধানা রিয়ার ভিউ মিররে সেটা দেখে দ্রুত নিজের লোকদেরকে ফোন করে জানিয়ে দেয় এবং একটা পরিত্যক্ত গোডাউনে টেনে নিয়ে যায় মহারাজাকে। সেখানে তার দলের সবাই মিলে মহারাজাকে মারধর শুরু করে। তারা মহারাজার হাত কেটে দিতে চাইলে মহারাজা নিজেই উল্টো তাদেরকে উত্তম মধ্যম দেয়া শুরু করে। আমরা এবার মহারাজার ভেতরের হিংস্র রূপটা দেখতে পাই। এই অবস্থায় আমাদের মনে হতে থাকে সাধারণ একটা ডাস্টবিনের জন্য এভাবে মানুষ হিংস্র হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে।
ধানাকে কোণঠাসা করে মহারাজা জানতে চায় গত রাতে তার বাসায় কে কে ডাকাতি করতে এসেছিল। ধানা শুধু বলে 3 জনের মধ্যে একজন লোকাল থানাতে কাজ করে। এ কথা বলেই ধানা মহারাজার পায়ে একটা ধারালো বস্তু ঢুকিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না, কারণ মহারাজা ততক্ষণে একটা ধারালো দা দিয়ে এক কোপে কেটে দিয়েছে ধানার মাথা। তাহলে এখন বোঝা গেল এত অপমান সহ্য করে কেন মহারাজা প্রতিদিন থানায় এসে বসে থাকে এবং প্রত্যেকের পিঠে হাত দিয়ে কানের মতো কোনো মাংসপিণ্ড আছে কিনা সেটা খুঁজতে থাকে। কারণ ধানা বলে গেছে তার একজন সঙ্গী থানাতে চাকরি করে। এ সময় ধানার মিসিং কেস তদন্তের জন্য পুলিশ স্থানীয় সেই কাউন্সিলরকে ডেকে পাঠায়। কাউন্সিলরের শারীরিক অবস্থা দেখে পুলিশ বুঝতে পারে আর যাই হোক, এরকম আহত অবস্থায় এই লোকের পক্ষে ধানাকে গায়েব করা সম্ভব না। তখন কাউন্সিলর পুলিশকে জানায় সেদিন বারে ধানা আসার আগে আরেকজন লোক তার খোঁজ করেছিল, তবে অনেক চেষ্টা করেও সে মহারাজার নাম মনে করতে পারে না। আর মহারাজার ভাগ্য ভালো ছিল, কারণ ঘাড়ে ব্রেস পরা অবস্থায় কাউন্সিলরের পক্ষে নিচু হয়ে মহারাজাকে দেখাও সম্ভব হয়নি। মহারাজা থানায় কাজ করা সব পুলিশ অফিসারের পিঠে হাত দিত এবং একটা লিস্ট বানিয়ে লিখে রাখত কার কার পিঠে কোনো মাংসপিণ্ড নেই। এদিকে নাল্লা সিভাম পুলিশের এসআইকে একটা পুরনো স্টিলের কারখানায় নিয়ে আসে। সেখানে লাক্ষ্মীর ছবি দেখিয়ে হুবহু সেরকম একটা ডাস্টবিন বানিয়ে দেওয়ার কাজ দেয় সে একজন কারিগরকে। দেখতে দেখতে চমৎকারভাবে হুবহু সেরকম একটা ডাস্টবিন বানিয়ে ফেলে তারা। এই অবস্থায় আমরা আবার অনেক বছর পেছনে চলে যাব, যে দুর্ঘটনায় মহারাজা তার স্ত্রীকে হারিয়েছিল সেই সময়ের ঘটনা। শহরে তখন নতুন এক ডাকাত দল আতঙ্ক ছড়িয়ে বেড়াচ্ছিল। সেই দলে ছিল 2 সদস্য, সেলভাম এবং সাবেরি। তাদের ডাকাতির সিস্টেম ছিল ভিন্ন। শহরে তারা ইলেকট্রনিক্সের ব্যবসা চালাতো। বিভিন্ন বাসায় ইলেকট্রনিক্সের কাজ করতে যেয়ে তারা আইডেন্টিফাই করত কোন বাসায় বেশি গহনা এবং টাকা পয়সা পাওয়া যাবে। তারপর তারা রাতের আধারে সেখানে ডাকাতি করতে যেত। ডাকাতি করার সময় সেলভাম সেখানে ফ্রিজে থাকা মাংস বের করে রান্না করে খেত, আর সাবেরি মেয়েদেরকে ধর্ষণ করত। আর কেউ যাতে তাদেরকে কখনো ধরিয়ে দিতে না পারে সেজন্য যাবার আগে ডাকাতি করা বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে যেত তারা। অথচ ব্যক্তি জীবনে তারা দুজনেই ভালো মানুষের মুখোশে বেঁচে থাকত। সেলভাম এত নৃশংসভাবে অন্য মানুষকে হত্যা করলেও তার একটা সুন্দর পরিবার ছিল, ছিল একটা ছোট্ট কন্যা সন্তানও। এ সময় আমরা সেলভামের বাসায় ঠিক লাক্ষ্মীর মতো একটা স্টিলের ডাস্টবিনকে দেখতে পাই। সেলভামের মেয়ের পিঠে একবার খেলতে যেয়ে বড় ধরনের আঘাত পেয়েছিল। তার সেই আঘাত নিয়মিত পরিচর্যা করার কাজটা সেলভাম বেশ যত্ন নিয়েই করত। সেলভামের মেয়ের জন্মদিন উপলক্ষে তারা বিরাট একটা অনুষ্ঠানের আয়োজন করে। মেয়ের জন্মদিন উপলক্ষে সেলভাম রেড ডায়মন্ড দিয়ে বানানো অনেক দামি একটা নেকলেস অর্ডার করে। সেলভামের স্ত্রী অনেক নিষেধ করে তাকে, তবে সে তো আর জানতো না তার স্বামী ইলেকট্রনিক্সের ব্যবসার আড়ালে ডাকাতির মাধ্যমে অনেক অবৈধ অর্থ উপার্জন করেছে। জন্মদিন উপলক্ষে পুরো এলাকার মানুষকে দাওয়াত দিয়ে বড় পার্টির আয়োজন করে সেলভাম। পার্টির উপলক্ষে স্ত্রীর কথা মতো সে গহনার দোকান থেকে আসার সময় একটা সেলুনের নামে দাড়িগুলো ট্রিম করার জন্য। আর হ্যাঁ, এটাই ছিল সেই সেলুন যেখানে তখন মহারাজা কাজ করত। সেলভাম সেখানে মহারাজার কাছে দাড়ি ট্রিম করতে বসে। কথায় কথায় মহারাজা জানতে পারে সেলভামের মেয়ের জন্মদিন আজকে। কিন্তু দাড়ি ট্রিম করার মাঝপথে ট্রিমারের ব্যাটারি শেষ হয়ে গেলে মহারাজা নতুন একটা ব্যাটারি আনতে বের হয়। সে সময় সেলভামের সহযোগী সাবেরি ফোন করে জানায় পুলিশ সম্ভবত তাদের খোঁজ পেয়ে গেছে। আজকের পত্রিকাতে তাদের করা প্রত্যেকটা ডাকাতির ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট ছাপা হয়েছে। ডাকাতির মালগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখার কথা বলে যেই ফোন কাটে সেলভাম, তখনই পিছনে ফিরে দেখতে পায় ব্যাটারি নিয়ে সেলুনে চলে এসেছে মহারাজা। তবে মহারাজা বাকি সময় চুপচাপ সেলভামের দাড়ি ট্রিম করে দেয়, এমনকি সেলভাম বকশিশ দিতে চাইলেও নেয় না। এই অবস্থায় সেলভামের সন্দেহ হয় হয়তো মহারাজা তার সব কথা শুনতে পেয়ে গেছে। বাসায় আসার পর সেলভাম খুব নার্ভাস হয়ে পড়ে এবং তার সঙ্গী সাবেরিকে সব ঘটনা খুলে বলে। এ সময় হঠাৎ সেলভাম বুঝতে পারে তার মেয়ের জন্য কেনা নেকলেসটা ভুল করে সে মহারাজার সেলুনেই রেখে এসেছে। মহারাজা সেলুনের লোকটির রেখে যাওয়া ব্যাগে দামি নেকলেসটা দেখতে পায়। সেখানে বাচ্চার জন্য কেনা দামি নেকলেসটা দেখে মহারাজা সিদ্ধান্ত নেয় সেটা সেলভামের কাছে ফিরিয়ে দিয়ে আসবে, কারণ সে ভালো করেই বুঝতে পেরেছিল এটা তার ছোট্ট মেয়ের জন্মদিনের উপহার। গহনার রিসিটে লেখা ঠিকানা দেখে মহারাজা বাইকে করে সেলভামের বাসার দিকে যেতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত সে সময়ই পুলিশের একটা গাড়ি সেলভামের বাসার সামনে এসে থামে।
ডাকাতির ঘটনা তদন্ত করতে করতে তারা সেলভামের ঠিকানা খুঁজে পেয়ে গিয়েছিল। কিন্তু একই সময়ে মহারাজাও এসে পড়ে নেকলেসটা ফিরিয়ে দেওয়ার জন্য। তখন সেলভাম ধরে নেয় মহারাজাই বুঝি তাকে ফোনে কথা বলতে শুনে পুলিশকে তার খোঁজ দিয়ে দিয়েছে। পুলিশ এসে পুরো এলাকার সামনে থেকে সেলভামের সমস্ত কুকীর্তি বর্ণনা করে তাকে টেনে হেঁচড়ে ধরে নিয়ে যেতে থাকে। সেলভামের স্ত্রী নিজের স্বামীর এত কুকীর্তির কথা শুনে বিমূঢ় হয়ে পড়ে। এর মধ্যে সাবেরি পিস্তল হাতে পুলিশকে থামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশের গুলিতে সেও মারা যায়। সেলভামকে যখন পুলিশ তার পরিবারের সামনে দিয়ে টেনে নিয়ে যাচ্ছিল তখন সে মহারাজার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে যায়, কারণ তার জীবনের সব কিছু আজ সে হারিয়ে ফেলল। যদিও মহারাজার এতে কোনো দোষ ছিল না, কিন্তু সেলভাম ভাবতে থাকে মহারাজাই বুঝি তার বাড়িতে পুলিশ ডেকে এনেছে। যাই হোক, আবার বর্তমানে ফিরে আসা যাক। পুলিশের এসআই সেই ইনফরমারের সাহায্য নিয়ে অবিকল লাক্ষ্মীর মতো দেখতে একটা ডাস্টবিন তৈরি করে ফেলে। ইনফরমার নাল্লা সিভাম সেই ডাস্টবিনের ছবি দেখে হাতুড়ি দিয়ে আঘাত করে করে এবং ময়লা লাগিয়ে একদম পুরাতন লুক দিয়ে দেয়। দেখতে দেখতে ডাস্টবিনটি একদম অবিকল লাক্ষ্মীর মতো দেখতে লাগা শুরু করে। এদিকে জ্যোতির ক্যাম্পের সময় শেষ হয়ে এসেছে। ক্যাম্প শেষ হবার দিন সে লক্ষ্য করে তার এক গরিব বান্ধবীর জুতা ছিঁড়ে গেছে। তখন সে তার নিজের জুতা জোড়া তাকে দিয়ে দেয় আর মহারাজাকে নতুন এক জোড়া জুতার ছবি মেসেঞ্জারে পাঠিয়ে সেটা কিনে রাখতে বলে। তারা রাতে বাসে করে বাড়িতে ফিরে আসছিল। পুলিশ ডাস্টবিনটা রেডি করার পর পরদিন সেটা মহারাজাকে দিয়ে 7 লাখ টাকা নিয়ে নেবে বলে ঠিক করে, কিন্তু এজন্য তাদের কাউকে চোর সাজাতে হবে। পরিচিত যত চোরকেই ফোন দেয় ইন্সপেক্টর সাহেব, কেউই ডাস্টবিন চুরির দায় নিজের ঘাড়ে নিতে চায় না। বুঝে নিত প্রেস্টিজের ব্যাপার। ডাস্টবিন চুরি করার দায় স্বীকার করা মানে চোর সমাজে নিজের অবস্থান নিচে নামিয়ে ফেলা। সবাই যখন দায় নিতে অস্বীকৃতি জানাচ্ছিল তখন সেই ইনফরমার নাল্লা সিভাম নিজেই 50,000 রুপির বিনিময়ে চোর সাজতে রাজি হয়। নাল্লা সিভাম চোর সাজতে রাজি হবার পর এবার তাকে পুরো ঘটনাটা শুনতে বলে ইন্সপেক্টর। থানায় কর্তব্যরত অফিসার আবার মহারাজাকে প্রথম থেকে সব কথা বলতে আদেশ করে। এবার ফোনের মাধ্যমে নাল্লা সিভামকে সব কথা শোনায় ইন্সপেক্টর সাহেব। মহারাজা পুরনো সব কথা বললেও তার মনের ভেতরে ভেসে ওঠে এবার আসল ঘটনা। এতক্ষণ আমরা যে ডাস্টবিন চুরির গল্প শুনেছি সেটার আড়ালে মহারাজা যে কত বড় ঘটনা বুকের ভেতরে চেপে রেখেছে তা দেখতে পাই আমরা। আসলে সেদিন রাতে তার মেয়ে ক্যাম্প শেষ করে বাড়িতে ফিরে আসছিল। তার পাঠানো ছবি অনুযায়ী জুতা কিনতে যাওয়ায় মহারাজার বাসায় ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তার মেয়ে জ্যোতি বাসায় ফেরার পর নিজের রুমে ঢুকে কাপড় চেঞ্জ করছিল, কিন্তু সে জানতো না আগে থেকেই তার বাড়িতে ঢুকে লুকিয়েছিল 3 ডাকাত। এদের মধ্যে একজন ছিল সেই ধানা, আর একজন হলো পুলিশের ইনফরমার নাল্লা সিভাম। এই নাল্লা সিভামের কথাই কিন্তু ধানা ইনডাইরেক্টলি বলেছিল মহারাজাকে। কিন্তু কথা হলো এই দুজন কেন জ্যোতিকে আক্রমণ করলো? এর উত্তর আমরা পেয়ে যাই যখন তৃতীয় ডাকাতকে আমরা দেখতে পাই। হ্যাঁ, সেই সেলভাম। ডাকাতির কারণে ধরে নিয়ে যাওয়ার পর থেকে সেলভামের বিশ্বাস ছিল তাকে ধরিয়ে দিয়েছে মহারাজাই। তার পরিবার ধ্বংস করে মহারাজা নিজের পরিবার নিয়ে আনন্দ করছে, এই দৃশ্য তার সহ্য হতো না। তাই জেল থেকে বের হবার পরেই ধানা এবং নাল্লা সিভামকে নিয়ে সে মহারাজাকে শেষ করার জন্য তার বাড়িতে অবস্থান নেয়। কিন্তু মহারাজা জ্যোতির জন্য জুতা কিনতে যাওয়ায় তার বাড়িতে আসার আগেই জ্যোতি সেখানে চলে আসে। জ্যোতিকে মারধর করেই ক্ষান্ত হয় না সেলভাম। নাল্লা সিভাম যখন জ্যোতিকে ধর্ষণ করার অনুমতি চায় তখন সেটাও তাকে দিয়ে দেয় সেলভাম। এদিকে জ্যোতির পাঠানো জুতার মডেল দোকানের স্টকে না থাকায় 3 কিলোমিটার দূরের গোডাউন থেকে সেই জুতা নিয়ে আসতে যায় দোকানদার। ফলে মহারাজার বাসায় ফিরতে আরও দেরি হচ্ছিল। সেই সুযোগে জ্যোতির জন্য রান্না করে রাখা লেমন রাইস আর চিকেন মজা করে খাচ্ছিল সেলভাম। আর নাল্লা সিভামের পর ধানাও যায় জ্যোতিকে ধর্ষণ করতে। মহারাজার আসতে আরও দেরি হচ্ছিল দেখে ঘৃণ্য সেই কাজটা নাল্লা সিভাম আবারও করে জ্যোতির সাথে। তবে কি মনে করে জ্যোতিকে হত্যা না করে সেলভাম তার দলবল নিয়ে চলে যায় মহারাজার বাসা থেকে। মহারাজা জুতা কিনে বাড়িতে ফিরে এসে দেখে দরজা খোলা। তারপর হঠাৎ রুমের ভেতরে দেখতে পায় নিজের আদরের মেয়ের শতচ্ছিন্ন শরীর। দ্রুত জ্যোতিকে হাসপাতালে নিয়ে যায় সে, কিন্তু বাসায় ফিরে নিজের মেয়ের সম্ভ্রম না বাঁচাতে পারার অক্ষম আক্রোশে পুরো বাড়ি ভাঙচুর শুরু করে সে। আর সে সময়ই খুঁজে পায় সেই টোল প্লাজার স্লিপ, যেখান থেকে সে ধানার খোঁজ পেয়েছিল। মহারাজার মনের ভেতরে এই সব কথা থাকলেও মুখে পুলিশের কাছে সে বলে সেই ডাস্টবিন চুরি যাবার কথাই। আসলে সে যখন ধানার কাছ থেকে জেনেছিল একজন ধর্ষক থানাতে কাজ করত,
তখন সে সিদ্ধান্ত নেয় থানাতে তার মেয়ের ধর্ষণের কথা না বলে ডাস্টবিন চুরি যাওয়ার কথা বলে চোর খোঁজার জন্য ঘুষ অফার করবে। আসলে ডাস্টবিন তো চুরি যায়নি, সেটাকে মহারাজা রেখে দিয়েছিল জ্যোতির হাসপাতালের বিছানার নিচে। কিন্তু নাল্লা সিলভাম ফোনে সব কথা শুনে ঠিকই বুঝে যায় আসলে এই মহারাজার বাড়িতেই সে সিলভামের কথা মতো গিয়েছিল সেদিন রাতে। সে ভয় পেয়ে এবার একটু আড়ালে যেয়ে সিলভামকে ফোন করে সবকিছু জানায়। তবে সিলভাম তাকে মাথা ঠান্ডা করে কাজ করতে বলে ফোন কেটে দেয়। নাল্লা সিলভাম অবশ্য ভয় পাওয়া শুরু করে। সে বিভিন্নভাবে পুলিশকে বলা শুরু করে সে একজন ইনফর্মার হয়ে ডাস্টবিন চুরির দায় স্বীকার করতে চায় না। তবে অনেক কষ্ট করে ইন্সপেক্টর সাহেব একজনকে জোগাড় করেছে চুরির দায় স্বীকার করার মতো, তাই সে নাল্লা সিলভামকে কিছুতেই হাতছাড়া করতে চায় না। পরদিন সকালে নাল্লা সিলভাম এবং নকল ডাস্টবিনকে নিয়ে সে মহারাজার বাড়িতে যায়। নিয়ম অনুযায়ী কিভাবে চুরি করা হয়েছে সেটা পুলিশ চোরকে দেখাতে বলে। শুরুতে মহারাজা ভেবেছিল নাল্লা সিলভাম আসলে পুলিশের বানানো চোর, কিন্তু সেদিন রাতে কি করেছিল সেটা অভিনয় করে দেখাতে গিয়ে যখন নাল্লা সিলভাম মহারাজকে পেছন থেকে মুখ চেপে ধরার কথা বলে, তখন মহারাজা খেয়াল করে লোকটা মুখে মহারাজার মুখ চেপে ধরার কথা বললেও আসলে সে যেই হাইটে হাত রেখেছে সেটা একদম তার মেয়ের উচ্চতার সমান। তখন থেকে মহারাজার সন্দেহ হওয়া শুরু করে। এরপর নাল্লা সিলভাম মহারাজাকে সেদিন রাতে মারার জন্য সরি বলতে আসলে তাকে জড়িয়ে ধরে পিঠে হাত দেয় মহারাজা। আর তখনই খেয়াল করে নাল্লা সিলভামের পিঠে কানের মতো একটা মাংসপিণ্ড। হাসপাতালে তার মেয়ে জ্যোতি তাকে বলেছিল যেই লোকটা তাকে প্রথম ধর্ষণ করেছিল সেই লোকের পিঠে কানের মতো একটা মাংসপিণ্ড ছিল। এবার মহারাজা নিশ্চিত হয়ে যায় এই নাল্লা সিলভামই তার মেয়ের ধর্ষণকারী। সে তাকে শুধু একটা প্রশ্নই করে, তোমার বয়স কত? নাল্লা সিলভাম বলে, বয়স তো 50, কিন্তু কি করব বলো, সুন্দর একটা ডাস্টবিন দেখে লোভ সামলাতে পারিনি। নাল্লা সিলভাম ততক্ষণে বুঝে গিয়েছে মহারাজা যে সব বুঝে ফেলেছে, তাই তখন সে মহারাজাকে প্রচ্ছন্ন হুমকি দিতে থাকে। এই ডাস্টবিন চুরির মামলায় সর্বোচ্চ তার জেল হবে 3 মাসের। এরপর বাইরে বের হয়ে সে যে তার মেয়েকে একেবারেই গায়েব করে ফেলবে না তার কি গ্যারান্টি? মহারাজা তখন কিছুটা ভয় পেয়ে যায়। নিজের মেয়ের নিরাপত্তার কথা ভেবে নাল্লা সিলভামকে ছেড়ে দিতে বলে পুলিশ ইন্সপেক্টরকে। কিন্তু পুলিশ ইন্সপেক্টর তাকে প্রশ্ন করে, এই লোকটি যদি ডাস্টবিন চুরির বদলে তোমার মেয়েকে রেপ করতো তাহলে কি ছেড়ে দিতে তুমি? তখন মহারাজা অবাক হয়ে পুলিশের দিকে তাকায়। আসলে ইন্সপেক্টর সাহেব অনেক আগেই বুঝতে পেরেছিলেন এটা কোনো সাধারণ ডাস্টবিন চুরির কেস না। সে ধানাকে খুঁজতে যেয়ে তার নাম্বার ট্রেস করে মোবাইল খুঁজে পায়। সেখানে নাল্লা সিলভামের সাথে তার কথোপকথনের রেকর্ড দেখতে পায় তারা। সেই সাথে হাসপাতালে খোঁজ নিয়ে মহারাজার মেয়ের আসল অবস্থা সম্পর্কে ডাক্তারের কাছ থেকে সবকিছু জেনে নেয়। তখন থেকেই ইন্সপেক্টর জানতেন নাল্লা সিলভামই আসলে জ্যোতির ধর্ষক। তখন তারা ইচ্ছে করে নকল ডাস্টবিন বানানোর নাটক সাজিয়ে নাল্লা সিলভামকে মহারাজার বাড়িতে নিয়ে এসেছে। মহারাজার হাতে নাল্লা সিলভামকে ছেড়ে দিয়ে পুলিশের দল বের হয়ে আসে ঘর থেকে। আর মহারাজা একটা দা দিয়ে ইচ্ছে মতো কুপিয়ে এবং পরে জবাই করে হত্যা করে মানুষরূপী পিশাচ নাল্লা সিলভামকে। নাল্লা সিলভাম গত রাতে যখন সিলভামকে ফোন করেছিল তখনই পুলিশ তার অ্যাড্রেস ট্রেস করে ফেলে। সিলভাম যেই বিল্ডিংয়ে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হিসাবে কাজ করত সেখানে এসে মহারাজা ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। তখন সিলভাম আসে মহারাজাকে মারার জন্য। তখন সিলভামকে দেখে মহারাজা কেমন যেন অবাক হয়ে যায়। সে ভাবতেও পারেনি এত বছর আগের সেই ডাকাত সিলভাম তার জীবনে এত বড় ক্ষতি করে ফেলবে। তার বিস্ময়ের সুযোগ নিয়ে সিলভাম ইচ্ছে মতো মহারাজাকে মারতে থাকে। তবে কিছুক্ষণের মধ্যেই মহারাজা ফাইট ব্যাক করে এবং বড় একটা কনক্রিটের খণ্ড দিয়ে সিলভামের পা থেতলে দেয়। অনেক মারার পর মহারাজা সিলভামকে পানি পান করতে দেয়। সিলভাম মহারাজাকে হাসতে হাসতে বলে, তুমি আমাকে মেরে যে কষ্ট দিয়েছ সেটা আমার কাছে এখন কিছুই না, কিন্তু আমি তোমার মেয়েকে ধর্ষণ করিয়ে যে কষ্ট দিয়েছি যতদিন বেঁচে থাকবে ততদিন তুমি সেই কষ্ট বয়ে বেড়াবে, এতেই আমার শান্তি। মহারাজা চুপচাপ শুধু সিলভামের কথা শুনে যায়, কোনো উত্তর দেয় না। সে সময় সেই পিটি টিচার আসিফার সাথে আহত জ্যোতি সেই বিল্ডিংয়ে আসে সিলভামের সাথে দেখা করার জন্য। সে তার কাছে থাকা সমস্ত সোনার গহনা সিলভামকে দিয়ে বলে, এগুলোর লোভে তুমি তোমার লোকদের দিয়ে আমার এত বড় সর্বনাশ করলে। সিলভাম অবশ্য জ্যোতিকে উপহাস করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ জ্যোতির গহনাগুলোর মধ্যে সেই নেকলেসটা সে দেখতে পায় যেটা সে তার মেয়ের জন্মদিনে কিনেছিল। সে অবাক হয়ে যায় এটা ভেবে যে নেকলেসটা জ্যোতির কাছে কিভাবে আসলো। এর উত্তর আমরা পেয়ে যাই এর পরেই। আসলে সিলভাম ধরা পড়ার পর তার স্ত্রী এবং কন্যা এলাকা ছেড়ে অন্যত্র চলে যায়।
মহারাজা নিজের স্ত্রী এবং কন্যাকে নিয়ে এই নেকলেসটা ফেরত দেওয়ার জন্য সেলভামের পরিবারের ঠিকানা জোগাড় করে দেখা করতে গিয়েছিল, কিন্তু সেলভামের স্ত্রী তার স্বামীর পাপের টাকায় কেনা এই নেকলেসটা নিতে চায় না। তাই মহারাজা ভাবে সেলভামের মেয়ের জন্য কোনো খেলনা কিনে দেবে। সে সময় সে খেলনা কিনতে দোকানে যায়, আর তখনই একটা ট্রাক এসে সেই বাড়িতে আছড়ে পড়ে। সেই দুর্ঘটনায় মহারাজা তার স্ত্রী এবং সন্তানকে হারায়, আর সেলভামের স্ত্রীও মারা যায়। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই লাক্ষ্মী অর্থাৎ স্টিলের ডাস্টবিনটা সেলভামের মেয়ের উপরে এসে পড়ে এবং সে বেঁচে যায়। নিজের সব কিছু হারিয়ে সেলভামের মেয়েকেই জ্যোতি নামে নিজের মেয়ের মতো করে এতদিন ধরে বড় করে এসেছে মহারাজা। সেলভাম জেল থেকে বের হয়ে শুনেছিল এক সড়ক দুর্ঘটনায় তার স্ত্রী কন্যা যেদিন মারা যায় সেদিন তাদের সঙ্গে দেখা করতে একটি পরিবার এসেছিল, কিন্তু ডিটেলস কিছুই জানতো না সে। হঠাৎ তার মেয়ের নেকলেসটা জ্যোতির কাছে দেখে তার ভেতরের সব কিছু যেন এলোমেলো হয়ে যেতে থাকে। সে লক্ষ্য করে জ্যোতির কাঁধে সেই আঘাতের চিহ্ন, যেটা সে ছোটবেলায় খেলতে গিয়ে পেয়েছিল। সেলভাম পাগলের মতো চেষ্টা করে নিজের মেয়েকে এক নজর দেখার জন্য, আম্মু আম্মু করে ডাকতে থাকে একবার কথা বলার জন্য যে সেই আসলে জ্যোতির বাবা। কিন্তু মহারাজা জ্যোতিকে দ্রুত নিচে পাঠিয়ে দেয় আর সেলভামকে আটকে দেয়। জ্যোতি এমনিতেই যে পরিমাণ শারীরিক কষ্টে আছে, এরপরে যদি সে জানতে পারে তার নিজের বায়োলজিক্যাল ফাদার ছিল তার ধর্ষকদের সঙ্গী, তাহলে সেই মেন্টাল ট্রমা থেকে সে কোনোদিনও বের হতে পারবে না। মহারাজা জ্যোতিকে নিয়ে চলে যেতে থাকে, আর নিজের কৃতকর্মের যন্ত্রণায় অনুতপ্ত হয়ে নির্মাণাধীন ভবনের ওপর থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের সীমাহীন পাপমোচনের চেষ্টা করে সেলভাম। সেলভামের রক্ত গড়িয়ে পড়ে তার মেয়ের পায়ের ছাপের ওপর। আর এখানেই শেষ হয় মহারাজা নামের এই সিনেমাটি। মহারাজা সিনেমাতে আমরা দুইটি পিতৃরূপ দেখতে পাই। সামান্য সেলুনে কাজ করেও মহারাজা নিজের মেয়েকে যে শান্তি দিতে পেরেছে, ডাকাতি করে অজস্র অবৈধ টাকা উপার্জন করা সেলভাম সেটা পারেনি, বরঞ্চ সে হয়েছে নিজের মেয়ের যন্ত্রণার কারণ। ডাকাতি করে সম্পদ অর্জনের সময় তার সামনেই অন্য মানুষের মেয়েকে ধর্ষণ করার অনুমতি দিয়েছে সে। সেই ব্যাপারে তার কোনো অনুতাপ বোধও কখনো ছিল না, কিন্তু যখন সে বুঝতে পারল না জেনে নিজের মেয়ের উপরই সে বয়ে এনেছিল বর্বরতম রাত, সেদিন পাপের ভারে এই পৃথিবীতে বেঁচে থাকা আর সম্ভব হলো না সেলভামের জন্য। প্রিয় দর্শক, এই চমৎকার সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিওটি এখানেই শেষ করছি। সবসময় মনে রাখবেন, পাপ একদিন না একদিন ঘুরে ফিরে নিজের কাছেই আসবে। তাই আমাদের উচিত নিজের বিবেকবোধ জাগ্রত করে খারাপ কাজগুলো সবসময় পরিহার করে চলা। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায়।